বসিরা খাতুন, ঠিকানা মহাজের পাড়া 10 নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর, জেলা কক্সবাজার। সম্মানিত সুধী, আমি অদম্য নারী 2024 ক্যাটাগরিতে বিজয়ী 5 জন মহিষী নারীর নাম ঘোষণার মধ্য দিয়ে আজকের এই আয়োজনটি আপনাদের সানুগ্রহ অংশগ্রহণে পরিপূর্ণ সাফল্যমণ্ডিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বর্তমানে তার স্যানিটারি ন্যাপকিনের ডিলারশিপ, মেশিন এমব্রয়ডারির দোকান, স্ক্রিন প্রিন্টের দোকান আছে। বর্তমানে তিনি প্রায় 50 লক্ষ টাকা সমপরিমাণ সম্পদের স্বত্বাধিকারী। শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রেহানা সুলতানা। পিতা মোহাম্মদ আবুল কাশেম, মাতা তাহেরা বেগম, ঠিকানা একাব্বরপুর, বেগমগঞ্জ, নোয়াখালী। বাবার পরিবারে অসচ্ছলতা এবং স্বামীর নির্যাতনকে পেছনে ফেলে রেহানা সুলতানা দৃঢ় মনোবল ও মেধাকে সম্বল করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং তার উপজেলার সঙ্গীত ও বাংলা বিষয়ে মাস্টার ট্রেনার হন। সফল জননী নারী চেমনারা বেগম। স্বামী মোহাম্মদ আব্দুল্লাহ, মাতা নবীন জান, ঠিকানা নাইখাইন, পটিয়া, চট্টগ্রাম। স্বামীর স্বল্প আয় এবং সামাজিক প্রতিকূলতাকে প্রতিহত করে চেমনারা বেগম তার 11 সন্তানের সকলকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। বর্তমানে তার 11 সন্তানই সরকারি এবং বেসরকারি পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তা। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী ফাতেমা বেগম। পিতা আব্দুল সালাম, মাতা জাহেদা বেগম, ঠিকানা ঘোনারপাড়া, চৌফলদণ্ডী, কক্সবাজার। ছোটবেলা থেকেই অন্যের বাসায় কাজ করেছেন ফাতেমা বেগম। স্বামীর অত্যাচারে সংসার ছাড়তে বাধ্য ফাতেমা হাঁস, মুরগি এবং ছাগল পালন করে নিজে স্বাবলম্বী হয়ে মা বাবার দায়িত্ব নিয়েছেন। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী জাহানারা ইসলাম। স্বামী আনোয়ারুল ইসলাম চৌধুরী, মাতা বসিরা খাতুন, ঠিকানা মহাজের পাড়া, 10 নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, সদর, কক্সবাজার। 1990 সালে টেকনাফে 13 একর জমিতে ট্রি ব্যাংক গড়ে তোলার মাধ্যমে জাহানারা ইসলাম দরিদ্র নারী ও পুরুষের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। জাহানারা গ্রিন অ্যাগ্রো এবং ব্যাম্বো সল্ট প্রক্রিয়াকরণের মাধ্যমে তিনি অপ্রচলিত কৃষি পণ্যের জনপ্রিয়তা বাড়াতে সহযোগিতা করছেন। উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম। অনুষ্ঠানে এই পর্যায়ে অনুভূতি ব্যক্ত করার জন্য আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, যিনি সমাজকে আলোকিত করতে অসাধারণ ও অসামান্য অবদান রেখেছেন, জনাব জাহানারা ইসলাম কক্সবাজার। আপনাকে মঞ্চে এসে আমি অনুভূতি প্রকাশ করার জন্য তাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জীবনের এক স্মরণীয় সকাল অনুভব করতে অনেক ভালো লাগছে ও আনন্দ পাচ্ছি। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কার 2024 উপলক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কেয়া খান, মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, সম্মানিত ও সুযোগ্য সভাপতি ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিভাগ, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত অদম্য নারীগণ
এবং সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল সমাজের মানুষের সেবা করা। সেই স্বপ্ন পূরণ করার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে 2005 সালে আমি বহুমুখী মহিলা উন্নয়ন সমিতির রেজিস্ট্রেশন নিই। এই সংগঠনের মাধ্যমে বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ, নারী উদ্যোক্তা তৈরি, এই মাধ্যমে সমাজ উন্নয়নের নারী উদ্যোক্তা তৈরি সহ সমাজের মানুষের বিভিন্ন উপকারে কাজ করে আসছি। সেই লক্ষ্য সামনে রেখে আমি বাংলাদেশের জলবায়ু এবং পরিবেশ এবং মানব সম্পদের উপকারের জন্য একটি ট্রি ব্যাংক করি, যেখানে 17,000 প্রজাতির বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি গাছের সমারোহ ছিল এবং সেখানে 21 জন নারী দিন রাত কাজ করত। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক এই যে আয়োজন, তৃণমূলের নারীদেরকে নিয়ে এসে সম্মাননা দেওয়া, এটা আমাদের জন্য, মহিলাদের জন্য অনেক বড় ব্যাপার। তাই সেই জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের এই কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই এবং আমাদের এই অনুষ্ঠানের জন্য মাননীয় মহাপরিচালক তার অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদেরকে সময় দিয়েছেন। সেই জন্য আমরা নারীরা আবেগে আপ্লুত। তারই সাথে বিভাগীয় কমিশনার স্যার আমাদেরকে এতটুকু সময় দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। তারই সাথে আমাদের স্থানীয় যে মহিলা কর্মকর্তা আছে, বিষয়ক কর্মকর্তা, উনি আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং কাজ করে যাচ্ছেন। আপনাদের সবার সামনে আমি উপস্থিত হয়ে দু কথা বলার জন্য সুযোগ পেলাম বলে আমি ধন্য। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কর্তৃক আয়োজিত অদম্য নারী পুরস্কার 2024 আজকের প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত সুধীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমত যারা আজকে পুরস্কার গ্রহণ করবে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমরা সকলেই যে নেপোলিয়নের অমর বাণী, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব, আমরা এটা একটা চিরন্তন সত্য বাণী। আমরা জানি আমাদের যে সভ্যতা গড়ার পেছনে নারীদের অনন্য অবদান রয়েছে। নারী পুরুষ একসাথে যেই ভূমিকা রাখা দরকার, সেটা যথাযথ প্রয়াসের কারণে কিন্তু আমরা একটা সভ্যতায় দাঁড়িয়ে আছি। আমরা দেখেছি, আমরা যদি আমাদের জুলাই আন্দোলনে দেখি, আমরা যারা শিক্ষার্থীরা ছিলাম, আমরা যারা ছাত্ররা ছিলাম, ওখানে যদি আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তারা ভূমিকা না রাখতো, তাহলে কিন্তু আমরা এই গণঅভ্যুত্থান সফল করতে পারতাম না। সেই জায়গা থেকে আমরা চাই যে আমরা এখনো পর্যন্ত স্লোগান দিয়ে থাকি, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। তো আমাদের আনোয়ার প্রসাদ স্যার উনি বলল, আমরা যে জীবন যাপনের তাগিদে প্রত্যেকেই অর্থনৈতিকভাবে বিভিন্ন ধরনের পর্যায়ে যুক্ত থাকতে হয়। তো সেই জায়গা থেকে আমরা এই স্লোগানটা দিই যে অনেকে হয়তো মনে করে যে না, আমরা বা এখানে হাসিনাকে আবার দেশে ফেরত আসবে যাতে না আসে ব্যবস্থা করার জন্য স্লোগান দেই। কিন্তু আমাদের এই স্লোগান দেওয়ার কারণ হচ্ছে আমরা যারা এখানে আছেন, নারী পুরুষ উভয়ই, আমরা যেই ক্ষেত্রে থাকি না কেন, আমরা একটা যুদ্ধ ক্ষেত্রে আছি। আপনারা এখানে যারা আছেন বিভাগীয় কমিশনার থেকে পুরস্কার গ্রহণ করবেন, আপনারা যখন আরো বড়
স্তরে ভূমিকা রাখবেন, জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়েও ছাড়িয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। তো ওই জায়গা থেকে আমরা চাই যে আমরা যে যার জায়গায় আছি ওই স্তরে নিজেকে ছাড়িয়ে নিয়ে যাব। আমরা পাশাপাশি আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের জেলা, আমাদের দেশের হয়ে গৌরব অর্জন করব। তো সেই জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গায় একটা গেলে কথা বলি। আমাদের কিন্তু যে শেখ হাসিনা পালিয়ে গেল, উনিও কিন্তু একজন নারী। যাই হোক, উনি যেভাবে ক্ষমতায় আসুক, উনি নারী হয়ে কিন্তু প্রধানমন্ত্রী ছিল। এই বাস্তবতা তো সবাইকে মানতে হবে। আবার আমাদের যে বিএনপি আছে, বিএনপির ওখানে যে নেত্রী ছিল খালেদা জিয়া, উনিও কিন্তু নারী। তো ওই জায়গা থেকে আমরা এটা আহ্বান করবো যে শেখ হাসিনা পালিয়ে গেল, প্রধানমন্ত্রী যেভাবে প্রধানমন্ত্রী হলো, আমরা চাই যে আগামীতে নারীদের থেকে আরো দেশের নেতৃত্ব দেওয়ার জন্য এভাবে কেউ প্রধানমন্ত্রী হয়ে আসুক। শেখ হাসিনা খারাপ দৃষ্টান্ত রেখে গেছে, ওরা এসে এটাকে ভালোভাবে এই জায়গায় বসে বা নারীরা ক্ষমতায় এনে এসে ভালো কিছু করতে পারে দেশের জন্য, জাতির জন্য, ওটা আমাদের আহ্বান থাকবে। আর আমরা এমন একটি নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আমরা যে শেখ হাসিনার কথা বললাম, খালেদা জিয়ার কথা বললাম, ওরা যাই হোক ওয়ারের সূত্রেই কিন্তু এই প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে যার যার যোগ্যতা থাকলে যাতে সে নারী হোক পুরুষ হোক যে কেউ যাতে প্রধানমন্ত্রী হতে পারে, এমপি হতে পারে বা নেতৃত্ব দিতে পারে, নেতৃত্বের জায়গায় আসতে পারে। আমরা সকলে যদি প্রত্যেকে, আমরা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম তারুণ্যের উৎসবে, এইসব দেশ বদলায় পৃথিবী বদলায়। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে প্রথমে আগে নিজেকে বদলাতে হবে, তারপর আমরা দেশ বদলাতে পারবো, পৃথিবী বদলাতে পারবো। আমরা যে যার জায়গায় আছি, যে যার যার জায়গা থেকে আমরা আমাদের পরিবার, আমাদের সমাজকে আমরা রিপ্রেজেন্ট করতেছি, আমাদের দেশকে যাতে আমরা ভবিষ্যতে রিপ্রেজেন্ট করতে পারি। বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে যাদেরকে আপনারা সম্মানিত করে আমাদেরকে কৃতার্থ করেছেন, আমার আম্মা সহ মহিষী নারী এবং সম্মানিত উপস্থিতি, প্রথমে আমি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমার মতো সামান্য একজনকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। একই সাথে কৃতজ্ঞতা আমার শ্রদ্ধেয় মাজান, যার আমাদের পক্ষে কারো পক্ষে কোনো সন্তানের পক্ষে সম্ভব না শোধ করা, যার কারণে আমি এখানে দাঁড়াতে পেরেছি, আমরা আজকে আমাদের ভাইয়েরা এই অবস্থানে আসতে পেরেছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। আজকের মহিষী নারী রত্নকর মামা জয়িতা নারী আমার এবং অন্যান্য যারা মহিষী নারী আজকে যারা এখানে পুরস্কৃত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মা সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে। আসলে প্রত্যেকটা মায়ের যে অবদান সেটা কোন সন্তানের পক্ষে জীবনেও শোধ করা সম্ভব না সেই দিন। এবং আমরা যদি একটা প্রবাদ না, মানে জ্ঞানীদের কথায়, মানে সন্তানের গায়ের চামড়া দিয়ে যদি জুতো সেলাই করে দেওয়া হয়, তারপরেও মায়ের এক ফোঁটা ঋণ, দুধের ঋণ শোধ হবে না। আমি আমার মায়ের মার কথা বলতে গিয়ে পিছনের দিকে যাব। আমার দাদি লেখাপড়া জানতেন না এবং ওনাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, কিন্তু উনি এত কষ্ট করে ওনার এই কষ্টের ভিতরে মুরাব্বাকে যদিও বেশি পড়াতে পারেননি, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়িয়েছিলেন তখনকার দিনে পাকিস্তান আমলে। সে ব্রিটিশ পিরিয়ড, আমার আব্বা জন্ম হয়েছে 1935-এ। তখন যেখানে আর্থিক অবস্থার খারাপ হলে মানুষ শ্রমজীবী হিসেবে বিভিন্ন কাজে দিয়ে, আমার দাদি কিন্তু দাঁতে কামড় করে থেকে আমার আব্বাকে পড়াশোনা শিখিয়েছিলেন এবং আমার আব্বা ইন্টারমিডিয়েট পাস করার পরে চট্টগ্রাম মিউনিসিপ্যালিটিতে তখন চাকরি নেন ট্যাক্স কালেক্টর হিসেবে। পক্ষান্তর আমার নানার ফ্যামিলি ছিল ব্যবসায়ী ফ্যামিলি এবং ওনারা ওই সময় সচ্ছল ফ্যামিলি ছিলেন। কিন্তু আমার দাদি এবং আমার নানা দুজনের মধ্যে একটা জিনিসই মিল ছিল, আমার নানা নানু, আমার দাদা ছিলেন না। দাদা আমার আব্বা যখন ক্লাস 7-এ পড়েন তখন মারা যান, শুনেছি আমরা। আমার আব্বার পিছনে আমার দাদির যে ভূমিকা ছিল, একই সাথে আমার নানা ওনার মেয়েদের বিয়ে দেওয়ার সময় উনি আর্থিক অবস্থা দেখেননি, ওনার জামাইদের পড়াশোনা দেখেছিলেন। এবং সেই সময়ে আমার বড় খালু
থেকে শুরু করে আমার আম্মারা 4 বোন, 4জন আমার খালুতে আমার আব্বা সব বিয়ে দিয়েছিলেন লেখাপড়া দেখে। এই জন্য আমি তাদের দূরদর্শিতা এবং পড়াশোনা করছি, তাদের যে অনুরাগ সেটাকে আমি তার জন্য কৃতজ্ঞতা জানাই। যাই হোক 1964 সালে আমার সাথে বিয়ে হয় আমার আব্বার। যেটা বলছিলাম, আমার আম্মা কিন্তু সচ্ছল ফ্যামিলি থেকে এসেছিলেন। আমার নানার রঙিন ব্যবসা ছিল, কিন্তু আমার বাবার ছিল একটা 3য় শ্রেণীর কর্মচারী এবং অল্প বেতনের চাকরি। আমাদের একটা ছোট্ট একটা কুড়িঘর ছিল, সেই কুড়িঘরের এক পাশে আমার দাদি থাকতেন আর একটা কামরায় আমরা থাকতাম। এর ভিতরে আমার আম্মা মানে কি পরিমাণ যে সংগ্রাম করেছেন সেটা আমরা বলতে পারবো না। যাই হোক, ক্লাস 6-এ ওঠার পরে আমার আব্বা শখ করে আমাকে এই পিঠের পাশে কলেজের স্কুলে ভর্তি করে দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। সেটা আসলে ভর্তি করার উদ্দেশ্যে না, আমার মেধা আছে এই জন্য। কিন্তু আল্লাহর এমন রহমত, হয়তো আল্লাহর হুকুম ছিল, আমি কলেজের স্কুলে চান্স পেয়ে যাই। চান্স পাওয়ার পরে আমার আব্বা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান কিভাবে আমাকে নিয়ে আসবেন এখানে, কারণ ওখানে আমার ছোট ভাই বোনরা আছে। তখন আমার ছোট মা, উনি তখন বিয়ে করেননি, উনি ছোট একটা এখানে একটা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি ছিল। উনি বললেন যে আমার ভাগিনা যেখানে গ্রাম থেকে সে চান্স পেয়েছে, ও আমার সাথে থাকবে, আপনি ভর্তি করিয়ে দেন। এভাবে আমি আমার আব্বার সাথে সেখানে ভর্তি হয়ে গেলাম। পরের বছর আমার ইমিডিয়েট ছোট ভাই, যিনি এখানে উপস্থিত আছেন, সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উনি মুসলিম হাই স্কুলে ভর্তি পরীক্ষা দিল, উনি চান্স পেয়ে গেল। তো আমরা দুই ভাইকে নিয়ে আব্বা শহরে চলে আসলেন। এরপর আমার আম্মার আসল সংগ্রাম শুরু। শহরে আব্বা আমাদেরকে নিয়ে সংগ্রাম করছেন, আর বাড়িতে আমার আম্মা। যেহেতু আব্বা সীমিত আয়ের চাকরিজীবী ছিলেন, আমাদের বাকি ভাই বোনদের ওনার পক্ষে সম্ভব হয়নি আর শহরে না। এবং আমার আরেকটা বিষয় এখানে খুবই জরুরি, যেটা মনে করছি আমি, আমার দাদি 71 সম্ভবত হঠাৎ করে একদিন একটা ইয়ে খেয়ে, তখন তো এত চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না, উনি আছাড় খেয়ে পড়ে যান এবং পঙ্গু হয়ে যান। তখন থেকে উনি বিছানায়, ওনার প্রাকৃতিক কর্ম থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছু ওনার বিছানায় চলতো। আমার আরেকটা সংগ্রাম, দিকে শাশুড়িকে সেবা যত্ন, এদিকে আমাদেরকে নিয়ে, আমার ছোট ভাই বোন যারা বাড়িতে ছিল তাদেরকে নিয়ে। কিন্তু আমার আম্মা হাল ছাড়েননি এবং দাঁত কামড়ে পরে থেকে, মাটি কামড়ে পরে থেকে গ্রামে ছিলেন। এবং গ্রামে থেকে আমার এখানে মঞ্চ উপবিষ্ট আমার ছোট ভাই সিনিয়র যারা লক্ষ্মীপুর জনাব শাহিনুদ্দিন এবং অন্যান্য ছোট ভাই বোনরা যারা এখানে আছে, কেউ সবাইকে আমার গ্রামে থেকে, আমাদের গ্রামের স্কুলে, গ্রামের এবং ইভেন আপনার কলেজ লেভেল পর্যন্ত ওনারা গ্রামেই ছিল, পরে ইউনিভার্সিটিতে বিভিন্ন এসে হয়তো হলে চলে গিয়েছে। এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার আম্মা যদি সে সময় এভাবে আমাদেরকে যদি গাইড না করতেন। এখানে আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আমাদের একজন প্রাইভেট টিউটর আমাদের একজন ছিলেন প্রাইমারি স্কুলের, আমাদের বড়ুয়া স্যার ছিলেন একজন, কাজল বড়ুয়া। আমি ওনাকে স্মরণ করছি আজকে। আমার স্পষ্ট মনে আছে, গ্রামে তখন কারেন্ট ছিল না। আমরা গরমের দিনে রাত্রে উঠানে বসে মাঝখানে একটা হারিকেন জ্বালিয়ে ভাই বোনরা গল্প হয়ে বসতাম। ইভেন আমরা যখন কলেজ স্কুল, মুসলিম স্কুলে পড়তে হয়, মাসে সপ্তাহ শেষে বাইরে গেলে তখন ওই স্যারের কাছে পড়তাম। এবং আমার আম্মা রাতে চুলাতে আগুন জ্বালে ওখান থেকে খেয়াল রাখতেন আমরা কি করছি। আমার আব্বা যেহেতু শহর থেকে যেতাম, তখন শহর থেকে আমাদের বাড়ি থেকে পাশে একটা গ্রামীণ রাস্তা ছিল, ওখান থেকে ডাক দিতেন আমাদের নাম ধরে। তখন সাথে সাথে সব ভাই বোনরা লাফ দিয়ে উঠে আব্বাকে গিয়ে নিয়ে আসতাম। তো যে কাজল স্যারের কথা বলছিলাম, যে মনিটরিং জিনিসটা কিরকম, আমার আম্মা ছিল, উনি হয়তো তখনকার প্রেক্ষাপটে ক্লাস 8 পর্যন্ত পড়েছিলেন আমার আম্মা। এই কাজল স্যার আমাদেরকে পড়াতেন। একদিন দেখেছি আমার আম্মাকে পর্দার আড়াল থেকে, আমার আম্মা এখানে আছেন, উনি এখনো খুব অনেক জোর করে এখানে নিয়ে এসেছি, উনি খুব পর্দানশীল মহিলা। তো কাজল স্যারকে দরজার পেছনে, ঘরের ভেতর থেকে বললেন যে, স্যার আপনি তো বাচ্চাদেরকে নিয়ে বসেন দেখি আমি, কিন্তু আপনি কিছু বলেনও না, বাচ্চারা তো দেখি গল্প করে ওরা। তো স্যার কিছু বললেন না আমার আম্মাকে। পরে কিছুক্ষণ চুপ করে থেকে স্যার একটা কথা আমাকে বললেন, আমাকে উনি ভাবি ডাকতেন, যে ভাবি আমি কিন্তু সব বাচ্চাকে পড়াই না, যেসব বাচ্চা আমার কাছে মনে হয় যে পড়ানো যায় তাদেরকে আমি পড়াই, আপনি ওদেরকে নিয়ে চিন্তা করবেন না, আপনার ছেলেরা মানুষ হবে। পরে রাতে যখন আমার আব্বা অফিস থেকে গেলেন, আমার আব্বাই কথাটা বললেন, আজকে আমি মাস্টারকে এরকম বলেছি, মাস্টার আমাকে এরকম বলেছে। তখন আমার উল্টু আমার আম্মার উপরে বললেন যে, শিক্ষকের তো একটা ইয়ে আছে, তার দায়িত্ব আছে, সে তো কিরকম টিচার আমি জানি, তুমি তাকে বলতে গেলে কেন। আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি, আমার আম্মার মনিটরিং এবং আমার আম্মার শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ আমার আব্বার।
1976 আমার স্পষ্ট মনে আছে, তখন আমি ক্লাস 4 কি 5 ক্লাস 6 ভর্তি হয়েছি কলেজ স্কুলে। তখন একটা বন্যা হয় চট্টগ্রাম অঞ্চলে, আমাদের ঘর মাটির ঘরটা ডুবে যায়। তখন আমার নানা আমার আমাকে বলেছিলেন যে তুমি শহরে চলে আসো, একটা বাসা ঠিক করে দিই আমি। আমার নানার বাসা ছিল চাকদাইয়ে। আমার নাতিদের কষ্ট হচ্ছে, আমার আম্মার সাথে সাথে বললেন যে আমি শহরে যাবো, আমার শাশুড়ি কে দেখবে, ওনাকে তো আমি দিতে পারবো না। আমার আম্মা রাজি হননি। আজকে আমি পেছন ফিরে দেখি যে আমার প্রত্যেকটা সিদ্ধান্ত আমার আব্বার সহযোগিতা, আব্বা আমাদের বিবেক নিয়ে এবং পরবর্তীতে সবাইকে নিয়ে প্রচুর কষ্ট করেছেন। আমি ওনাকে আপনারা দোয়া করবেন। আমি আমার আব্বা আমার দুইজনে যে পরিমাণ শ্রম দিয়েছেন সেটা আমি বুঝাতে পারবো না। আমরা কল্পনা করতে পারবো না যে 11টা সন্তানকে কিভাবে করতে নিয়ে এসেছে। আমি আল্লাহর কাছে আপনাদের মাধ্যমে প্রার্থনা ভিক্ষা করছি। নবীজি বলেছেন মায়ের দিকে নাকি সন্তান যদি একটু খুশি মনে দেখে তাহলে নাকি একটা কবুলতের সব পাওয়া যায়। আমরা আজকের অনুষ্ঠানে আপনাদের মাধ্যমে দোয়া চাই এবং আরো অনেকদিন আমরা ভাই বোনরা আমার আম্মাকে দেখে দেখে কবুলতের সব রেখে এসেছে। আমার আব্বা আম্মা দুজনে যেন দুনিয়াতে যেমন সম্মানিত হয়েছেন আখিরাতে যেন সম্মানিত হন, এভাবে আপনারা দোয়া করবেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিভাগীয় কমিশন মহোদয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, এখানকার উপজেলার পর্যায় থেকে এই পর্যায় পর্যন্ত যারা আমার আম্মাকে এখানে স্বীকৃতি দেওয়ার পেছনে যারা অবদান রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমি আজকে উপস্থিতি এবং অনাগত যারা মায়েরা তাদের প্রতি আমার শ্রদ্ধা সালাম এবং কৃতজ্ঞতা রেখে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অদম্য নারী পুরস্কার 2024 উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি মহোদয়, আমন্ত্রিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমাদের একজন গর্বিতা মায়ের সন্তান উনি যে বক্তব্য দিয়েছেন, আমাদের কম বেশি সবারই ব্যক্তিগত জীবনে মায়েদের গল্প বাবাদের গল্প এরকমই হয়। আমরা সবাই একটু আবেগ আপ্লুত, একটু স্মৃতি কাতরও হয়ে গেছি ইনফ্যাক্ট। তো আসলে আজকে বক্তব্য তেমন কিছু আমি বলতে চাই না, শুধু বলবো যে মানুষের জীবনের খুব চরম সুন্দর কিছু মুহূর্ত, খুব উপভোগ করার মতো কিছু মুহূর্ত, মনে রাখার মতো কিছু মুহূর্ত যদি থাকে, নিশ্চয় আজকে সেই গর্বিত জননী, আজকে যারা আমরা উপস্থিত হয়েছি গর্বিত সন্তানেরা, তাদের জন্য এরকম একটি মুহূর্ত যেটা আসলে মৃত্যু অবধি হয়তো এই স্মৃতিগুলো তাদের মনে থাকবে। আমরা সেই সব জননী, সেই সব মায়েদেরকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি যাদের আত্মত্যাগে তাদের সন্তানরা আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় অবদান রেখে যাচ্ছেন। আমরা তাদের দীর্ঘায়ু কামনা করি। আর নিশ্চয়ই সেই সন্তান সবচেয়ে সৌভাগ্যবান, বা আমি বলবো যে সন্তান তার মায়ের মুখে বাবার মুখে হাসি ফোটাতে পেরেছেন। আমরা চাই প্রত্যেকটা সন্তানই যেন এখানকার যারা উপস্থিত আছে তাদের মায়েদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তারাও রাষ্ট্রে, সমাজে, পৃথিবীতে তারা কন্ট্রিবিউশন রাখবে। কবি যথার্থই বলে গেছেন, কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন, কোনো কালে একা হয়নি গো জয় পুরুষের তরবারি, তাই না? প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। সব ক্ষেত্রেই পৃথিবীর সৃষ্টি থেকে, বাংলাদেশ সৃষ্টি থেকে, সে আদি থেকে আজ পর্যন্ত নারীরা যেমন সংসার সামলে রেখেছে, একইভাবে তাদের সন্তান মানুষ করেছে, সামাজিক অবদান রেখেছে, অর্থনৈতিকভাবে অবদান রেখেছে, রেখেই যাচ্ছে। আমরা তাদের প্রতি খুবই শ্রদ্ধা, অনেক শ্রদ্ধা, সম্মান, মাথা অবনত করছি। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। মায়েরা ভালো থাকুক, মায়েদের সন্তানেরা ভালো থাকুক। আসসালামু আলাইকুম।
এখানে আসার আগে আমি এডিসি জেনারেল মহোদয়ের সাথে কথা বলছিলাম যে আমাদের বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে, কারণ হলো সময়ের একটা লিমিটেশন আছে। কিন্তু নারীদেরকে নিয়ে বলতে গেলে আসলে আমার একটু সময় নিতেই হয়, তো বেশি সময় নিব না, তারপর আমার তো কিছু বলার আছে। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি যারা এখানে উপস্থিত আছেন এবং সম্মানিত সভাপতি, তো আজকের অনুষ্ঠানে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ আমি মনে করি এটা আমারই জায়গা, এটা আমারই প্রাণের জায়গা, যেখানে আমি নিজেকে এটার একটা অংশ মনে করতে পারি। আপনাদেরই একটা অংশ আমি নিজেকে এখন মনে করছি। আমরা নারীরা, আমরা যারা কাজ করি, ঘরের বাইরে কাজ করি, ঘরে কাজ করি, অনেক সময় আমরা ঘরের কাজকে খাটো করে দেখি, অনেক সময় আমরা বাইরের কাজকে বড় করে দেখি। আবার বাইরের কাজে যখন আমরা যাই, যখন আমরা বাইরের কাজটা শুরু করি, তখন আমাদের পরিবারের লোকজন, তাদের বিভিন্ন রকম অসুবিধা তৈরি হয়। একজন নারী যখন বাইরে কাজ করে, ঘরে কিন্তু সেভাবে সাপোর্ট দিতে পারে না দেখে তার ঘরের লোকজন স্টার্টিং এ কিন্তু অনেক রকম প্রতিবন্ধকতা তৈরি করে। সে যাতে বাইরে কাজটা করতে না পারে বা স্বচ্ছন্দে না করতে পারে, সেটার জন্য আপনার আশেপাশের মানুষগুলাই কিন্তু আপনাকে বিভিন্নভাবে নিরুৎসাহিত করে। তো সেই পরিবেশ হয়তো আমরা অনেকভাবে অনেকখানি কাটিয়ে উঠেছি, কিন্তু এখন পর্যন্ত আমি মনে করি না আমাদের নারীদের জন্য খুব সুস্থ স্বাভাবিক একটা কর্ম পরিবেশ এখনো পর্যন্ত বজায় আছে, এটা আমি মনে করি না। আমরা যারা কাজ করি বাইরে, আমি নিজেকে দিয়ে মাঝে মাঝে চিন্তা করি যে আমি তো বাইরে যাচ্ছি, সারাদিন কাজ করছি, আমার নিজের কাজটাকে আমি অনেক বেশি হাইলাইট করি, আমি মনে করি আমি অনেক কাজ করছি। কিন্তু একই সাথে আমি আবার সেই নারীর কথা চিন্তা করি যে নারী সকালে উঠে তার পরিবারের জন্য ব্রেকফাস্ট তৈরি করে, পরিবারকে খাওয়ায়, আবার বাচ্চাকে স্কুলে নিয়ে যায়, আবার স্কুল থেকে নিয়ে আসে। এই কাজগুলো তো আসলে আমি করি না, তাহলে আমি ওদের চেয়ে কম কাজ করি, ওদের চেয়ে কাজ আমার কম। আমি একটা জায়গা কাজ করি যেখানে আমাকে সাপোর্ট করার জন্য অনেক লোক আছে, যাদেরকে সাপোর্ট করার জন্য লোক নেই, তারা আমার চেয়ে অনেক বেশি ক্যাপেবল। আমরা নারীরা নিজেরা মনে বুঝতেই পারি না আসলে আমরা কতখানি কাজ করি। আমাদের পুরুষেরা যারা বাইরে কাজ করে, তারা বাসায় এসে রিল্যাক্স থাকে, টিভি দেখে বা অন্য অনেক লোকজন তাদেরকে সেবা করার জন্য থাকে। আমাদের নারীদের ক্ষেত্রে কি সেটা হয় কখনো? আমরা বাইরে কাজ করি, আবার বাসায় এসে ঘরের কাজ শুরু করি। এটা আমাদের মাইন্ডসেটটাই ওই রকম, এবং আমাদের সোসাইটি এখনো এরকম না যে পুরুষরা বাসায় এসে কাজ করবে। এই ধরনের মাইন্ডসেট কিন্তু এখনো তৈরি হয়নি। উন্নত দেশে হয়েছে, আমাদের মতো দেশে যারা আমরা গরিব এবং দরিদ্র দেশ, আমরা উন্নয়নশীল দেশ, আমাদের দেশে হয়তো এখনো ওইভাবে তৈরি হয়নি। আমি চাই সেই দিন আসুক যেখানে পুরুষেরা মনে করবে নারীকে আমার গৃহস্থালী কাজে সহায়তা করা দরকার, যেটা আমাদের ধর্মে আছে, যেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীকে সাহায্য করা, এটা কিন্তু আমাদের একটা ধর্মের অন্যতম একটা উপাদান, অন্যতম একটা নবীর একটা নির্দেশনা। আমরা কিন্তু ভালো ভালো কাজে নবী নির্দেশনা অনেক কিছু আমরা ফলো করি, কিন্তু যে কাজগুলো আমাদের ফিজিক্যাল শ্রম, যে কাজগুলো আমাদের নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য, সেগুলো কিন্তু আমরা ওইভাবে কোনো জায়গায় ফলাভাবে আমরা প্রচার করি না। আমরা নারীরা কি করতে পারি? এই যে এখানে 5 জন নারীকে পুরস্কৃত করা হচ্ছে। আমাদের 64 জেলায় যতগুলো গ্রাম আছে, আমি মনে করি প্রত্যেক গ্রামে এরকম একজন একজন করে নারী আছে যাদেরকে পুরস্কৃত করা যায়। হয়তো সেভাবে এটা একটা ক্যাপাসিটির ব্যাপার আছে, হয়তো সেভাবে একটা তুলে আনার ব্যাপার আছে, যেখানে আমি এখানে আয়োজকদেরকে বিনীতভাবে অনুরোধ করব যেন আরো অনেক বেশি জায়গায় ফোকাস করা হয় এবং অনেক বেশি নারীকে পুরস্কৃত করা যায়। তো যেখানে আমি নারীদেরকে একটা বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আপনাদের ফিজিক্যাল যে এবিলিটি, সেটা আপনারা সবসময় ধরে রাখবেন। ফিজিক্যাল স্ট্রেংথ, এটা আপনারা ধরে রাখবেন। কারণ হলো আমরা নারীরা মনে করি আমরা সারাদিন কাজ করছি, ক্লান্ত হয়ে আমরা ঘুমিয়ে যাচ্ছি, পরের দিন আমরা একই রকম হ্যাকটিক জব করছি, এবং দেখা যায় অনেক সময় আমরা আমাদের বাচ্চাদের সাথে, আমাদের হাজবেন্ডের সাথে আমরা একটা অ্যারোগ্যান্স দেখাই, আমাদের রাগ দেখাই। কিন্তু আমাদের যেটা করা উচিত, আমি মনে করি যে প্রতিদিন অন্তত 30 মিনিট সময় আপনারা নিজের জন্য বের করবেন। আমাদের খাওয়া যেমন গুরুত্বপূর্ণ, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ ইকুয়ালি গুরুত্বপূর্ণ। আপনি যদি শরীরে আপনার কোনো স্ট্রেংথ না পান, আপনি কিন্তু কাজটা ভালো করে করতে পারবেন না। এটা আমি মনে করি নট নেসেসারি যে আমাদের প্রত্যেকের স্কুল কলেজে টিচার হতে হবে, আমাদের মতো পুলিশ হতে হবে, অ্যাডমিনে কাজ করতে হবে, নো। এই যে বাংলাদেশের অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে ক্যাটারিং সার্ভিসে মহিলারা কিন্তু খাবার সরবরাহ করে।
এটা কিন্তু আপনি ঘরে বসেও এই ধরনের কাজ করতে পারেন। এই যে আমার যখন চাকরি ভালো না লাগে, কোনো কোনো সময় এমন হয় যে আমার চাকরিটা আমার ভালো লাগছে না, তখন কিন্তু আমি বিজনেস অপরচুনিটি চিন্তা করি, এমন একটা বিজনেস যেখান থেকে বৈধভাবে ভালোভাবে আমার জন্য কিছু অর্থ উপার্জন হবে, যে আমি পরবর্তী কর্ম পরিকল্পনা ঠিক করি। আমি তো সারা জীবন এই চাকরি করবো না, তখন আমি চিন্তা করি আমি কিছু একটা বিজনেস করবো, সেটা ছোট হোক বড় হোক, কোনো ধরনের এখানে মান সম্মানের বিষয় নেই। আপনি একটা কাজ করছেন, আপনি সমাজে আপনার যে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনার কাজ দিয়ে, আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মাধ্যমে, এটা কিন্তু অনেক বড় বিষয়। আপনি মনে করেন না যে আপনি কোনো কিছু করছেন না, আপনি সোসাইটিকে যেটা দিচ্ছেন, যদি আর্থিকভাবে আপনি সেখানে একটু সাপোর্ট দিতে পারেন, এটাও সোসাইটিকে একটু করে এগিয়ে নিয়ে যাবে। মেয়েদের জন্য আমার কাছে বিশেষ অনুরোধ, মেয়েরা নিজেদেরকে আপনাদের নিজেদের যে মূল্য সেটা আপনারা বোঝার চেষ্টা করবেন। নারী হিসাবে কিন্তু আপনার মূল্যায়ন অনেক দিকে। আপনার সন্তানরা যখন স্কুল থেকে আসে, মা করতে করতে স্কুল থেকে আসে, সাধারণত কখনো বাবাকে খুঁজতে খুঁজতে তারা কিন্তু বাসায় আসে না। এটা আমার কাছে খুবই প্রিভিলেজ মনে হয় যে মা হিসেবে আমার একটা অন্যতম একটা মূল্যায়ন আছে, যেটা কিন্তু পুরুষের নাই কখনো। পুরুষরা আছে, বাবা হিসেবেও তাদের অনেক মূল্যায়ন আছে, কিন্তু মা হিসেবে আমি যেভাবে একটা জায়গায় প্রভাব বিস্তার করতে পারি, মা হিসেবে আমি আমার সন্তানকে যেটুকু ভালোবাসা যেটুকু দিতে পারি, এটা আমার জন্য স্যাক্রিফাইস হতে পারে, কিন্তু এটা আমার জন্য একটা অনন্য সাধারণ জায়গা তৈরি করে, যেটা আমি মনে করি ওখান থেকে পুরুষের তুলনায় আমরা একটু হলে এগিয়ে আছি। আমি পুরুষদেরকে খাটো করতে চাই না, ওনারা আমাদেরকে সহযোগিতা করছেন দেখেই আমরা এখানে, আমার বাবা আমার স্বামী আমাকে সহযোগিতা করছেন দেখে আমি এখানে আসছি। তাদের সহযোগিতা নিয়ে, তাদের ভালোবাসা নিয়ে আমরা নারীরা আরো অনেক দূর এগিয়ে যাব। আপনারা সবাই যার যার জায়গা থেকে একটু হলেও আপনাদের জায়গাটাকে একটু আপডেট করবেন, একটু আপগ্রেড করবেন, এই অনুরোধ, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকের অদম্য নারী পুরস্কার 2024-এর সম্মাননা প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিভাগ, অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কে খান, মহাপরিচালক রেডমন, মহিলা বিষয়ক অধিদপ্তর, উপস্থিত আছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মহোদয়, উপস্থিত ডিস্ট্রিক্ট জাজ মহোদয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মানিত প্রতিনিধি, এডিসি জেনারেল মহোদয়, ছাত্র প্রতিনিধি, যাদেরকে কেন্দ্র করে আজকের আয়োজন, সেই অদম্য নারী বিন্দু, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বিন্দু, অপেগত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। অদম্য নারী পুরস্কার 2024 এটা বিভাগীয় পর্যায়ে আজকে চট্টগ্রাম বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে এই কর্মসূচির পরিচালক হিসেবে আমি কাজ করছি। এই কর্মসূচির মাধ্যমে অদম্য নারীদেরকে পুরস্কার দেওয়ার মাধ্যমে তাদেরকে সম্মানিত করা, অনুপ্রেরণা দেওয়া, সমাজ থেকে বৈষম্য দূর করা এবং জাতীয় পর্যায়ে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচিটা পরিচালিত হচ্ছে। এই কর্মসূচিটা আসলে উপজেলা পর্যায় থেকে শুরু হয়। নির্দিষ্ট কমিটি আছে, তারা যাচাই বাছাই করে 5টি ক্যাটাগরিতে সমাজের যারা নির্যাতিতা, অসহায়, বঞ্চিত এবং উদ্যমী নারী, যারা বিভিন্ন বাধা বিপত্তি প্রতিকূলতা সামনে ঠেলে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, সফল কাম হতে পেরেছে, তাদেরকে এই 5 ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। উপজেলা থেকে জেলা, জেলা থেকে পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায় থেকে পরবর্তীতে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে এই 5 জন মহিষী নারীকে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়। আপনি 5টা ক্যাটাগরিতে অদম্য নারী নির্বাচনের জন্য সুনির্দিষ্ট কর্মপদ্ধতি রয়েছে। আমরা জানি, আমরা আজকে যারা নির্বাচিত হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এই উদ্যোগের সাথে যারা জড়িত ছিলেন, আমাদের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় এই ধরনের মারা রয়েছেন। আমরা সবাইকে কিন্তু এই পর্যায়ে আনতে পারি না, আমাদেরও হয়তো সীমাবদ্ধতা রয়েছে।
আমরা প্রত্যেকটা বিভাগে 5 জন করে, 8টি বিভাগে 40 জন অদম্য নারীকে জাতীয় পর্যায়ে বিবেচনার জন্য যখন উপস্থাপন করব, তখন সেখান থেকে 5 জনকে জাতীয় অদম্য নারী পুরস্কার 2024 প্রদান করা হবে। এটা আগে থেকে চলমান যে প্রক্রিয়াটা আছে সেটার পাশাপাশি এই বছর আমরা পত্রিকায় আলাদাভাবে বিজ্ঞপ্তি দিয়েছি এবং সেটার ডেডলাইন ছিল গত 6 ফেব্রুয়ারি। এখানে অ্যাপ্লিকেশন সংখ্যা কিন্তু অনেক কম, তো আমি আশা করব যে ভবিষ্যতে এই সমস্ত প্রোগ্রামগুলোতে আরো বেশি হারে আমাদের মায়েরা, আমাদের বোনেরা অংশগ্রহণ করবে এবং এই প্রক্রিয়ার সাথে সকলের অংশগ্রহণটা এই জন্য দরকার যে আমাদের সমাজের 50% যারা নারী, তাদেরকে পেছনে রেখে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদের এই জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এবং সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকের এই চমৎকার আয়োজনের জন্য আমি বিভাগীয় কমিশনার মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চট্টগ্রাম এবং মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত আজকের এই অদম্য নারী পুরস্কার 2024 অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম, উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ আনোয়ার পাশা, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক, সামনে উপবিষ্ট আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং আজকে এই অনুষ্ঠান যাদের জন্য আয়োজন সেই সম্মানিত সকল আমাদের অদম্য নারীগণ, যাদেরকে আমরা আজকে পুরস্কার দিব বা যারা পুরস্কার পাননি, সবাইকেই আমার সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। আজকে প্রথমেই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিভাগীয় কমিশনার মহোদয়কে, তিনি তার শত ব্যস্ততা সত্ত্বেও আমাদের এই অদম্য নারী পুরস্কারের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এবং অনুষ্ঠানটি আয়োজন করে, সফলভাবে আয়োজন করে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। তাছাড়া আমি ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য আমাদের অধিদপ্তর সহ জেলা প্রশাসন এবং কমিশনার অফিসের সকল কর্মকর্তাদের। এই যে অদম্য নারী পুরস্কার, এই পুরস্কারটি আমরা যে 5টি ক্যাটাগরিতে দিয়ে থাকি, সেই 5টি ক্যাটাগরিতে আমাদের উদ্দেশ্য হচ্ছে নারীদেরকে একটি অনুপ্রেরণার জায়গা তৈরি করা, অন্যান্য নারীরা যাতে তাদেরকে দেখে অনুপ্রাণিত হয় যে তারা যে একটি যেটি বলি আমরা সুবিধা বঞ্চিত অবস্থান থেকে উঠে এসে তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে, সেই জায়গাটিকে যাতে দেখে অন্যরা অনুপ্রাণিত হয়। বিশেষ করে শুধু অন্যরা বলতে আমি শুধু নারীদের কথা বলছি না, যাতে আমাদের সমাজের আমরা কিন্তু 50% নারী এবং 50% আমাদের পুরুষ, আমাদের পুরুষদের সহযোগিতা ছাড়া এবং পরিবারের পুরুষ সদস্যদের সহযোগিতা এবং তাদের অনুপ্রেরণা ছাড়া কোনো নারীরই এই সফল পর্যায়ে আসার কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে যাতে আমাদের নারীদের পাশাপাশি পুরুষরাও উদ্বুদ্ধ হন তাদের পরিবারের নারীদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের আজকে যে আমাদের যে পুলিশ প্রশাসনের যে আমাদের পুলিশ কমিশনার মহোদয় যে বক্তব্য রাখলেন যে আমাদের এখনো পর্যন্ত আমাদের নারীদের ঘরে বাইরে যে কাজ করতে হয় তাদের যে অবদান, সেই অবদানটি সেভাবে স্বীকার করা হয় না, সেই অবস্থান তৈরি হয়নি। এটি আসলে অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হয়নি। আমাদের যে সামাজিক যে কুসংস্কার, যে সামাজিক যে সীমাবদ্ধতা, সামাজিক যে আমাদের রীতিনীতি প্রচলিত, সেটি এখনো পুরোপুরি নারী বান্ধব হয়ে ওঠেনি। তো সেই জায়গাটি তৈরি করার জন্য আমাদেরকে সবাইকে মিলে চেষ্টা করতে হবে। আমরা আসলে আমি সবসময় বলি যে আসলে আমরা একটা দিন দেখতে চাই যখন আমাদেরকে নারীদেরকে এই নির্যাতনের বিভীষিকা কাটিয়ে উঠে জীবনে মুছে ফেলে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে যে নারী, এই ক্যাটাগরি যেন আর বলতে না হয়, বা
এই ধরনের প্রত্যেকটি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করেছে যে নারী, সবাই অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করবে, কারো প্রতি কোনো নির্যাতন হবে না, এই সমাজটি তো আমরা প্রতিষ্ঠিত করতে চাই, যাতে তাদেরকে আলাদাভাবে এই সুবিধা বঞ্চিত অবস্থান থেকে তাদেরকে উঠে আসতে না হয়। আমি মনে করি যে আমাদের যে এই অদম্য নারী পুরস্কার, আজকে যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমার অভিনন্দন, শুভকামনা। কিন্তু যারা পুরস্কার পাননি তারাও প্রত্যেকেই একজন অদম্য নারী। আপনারা যারা প্রত্যেকে এখানে বসে আছেন তারা প্রত্যেকে স্ব অবস্থানে অদম্য নারী। নিশ্চয়ই তারা তাদেরকে পরিবারকে, যারা কর্মক্ষেত্রে গিয়েছেন, যারা কর্মক্ষেত্রে যাননি, সব ক্ষেত্রেই তাদের অবদান রয়েছে। আমাদের এখানে আজকে যে এই সফল জননী নারী ক্যাটাগরিতে যে পুরস্কার পেয়েছেন যেমনারা বেগম, তার প্রথম সন্তান, তিনি আমাদের কাছে অনুভূতি ব্যক্ত করলেন। এক পর্যায়ে তিনি কিন্তু তার বাবা মায়ের যে পরিশ্রম, মায়ের যে স্ট্রাগল, যে সংগ্রাম, সেগুলো বলার সময় 11 জন সন্তানকে একইভাবে মানুষ করা, এটি আসলে খুবই পরিশ্রম এবং কষ্টসাধ্য ব্যাপার। বিশেষ করে আমাদের মতো একটি অসচ্ছল অবস্থান থেকে বা প্রতিকূল অবস্থান থেকে কতখানি মানসিক ভাবে দৃঢ় থাকলে প্রতিটি সন্তানকে উনি প্রতিষ্ঠিত করে গেছেন, যেটির কথা তার প্রথম সন্তানের আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন তিনি। তার বাবা মার কথা বলতে চেয়ে তিনি এই সময় আসলে আমার মনে হচ্ছিল আমার মায়ের কথা। আমার মা আর আমাদের মাঝে নেই, উনি অসম্ভব ব্লেসড। এখনো পর্যন্ত ওনার মা ওনাদের সাথে আছেন, আল্লাহ করুক ওনার মাকে হায়াত দারাজ করুক, উনি অনেকদিন বেঁচে থাকুন। আমার মাও কিন্তু, আমরা মাত্র 3টি সন্তান, আমরা 3টি কন্যা সন্তান, কিন্তু আমার বাবা মা কখনো আমাদেরকে কন্যা সন্তান মনে করেননি। সবসময় মনে করেছেন আমার মেয়েরা অনেক বড় হবে, অনেক উপরে যাবে, অনেক ভালো হবে। কখনো আমি দেখিনি আমার বাবা মাকে কখনো একটু মন খারাপ করতে যে তাদের কোনো ছেলে সন্তান নেই। আজকে যখন উনি আবেগ আপ্লুত হচ্ছিলেন তখন আমিও আমার মায়ের কথা চিন্তা করছিলাম, যিনি এই গত অক্টোবর মাসে আমাদেরকে ছেড়ে চলে গেছেন হঠাৎ। যাই হোক, ব্যক্তিগত কথা বাদ দিয়ে এখন আমি আসলে এই সময়, যদিও আমি জানি যে মাননীয় বিভাগীয় কমিশনারের অনেক বড় এঙ্গেজমেন্ট আছে, উনি বাইরে চলে যাবেন, এই জেলার বাইরে কাজ আছে, তারপরে আমি একটু ছোট করে আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরের যে কার্যক্রম সেটি আসলে আমি একটু বলতে চাই সবার সামনে, যে আমরা আসলে কিন্তু নারীর ক্ষমতায়, নারীর উন্নয়নের জন্য অনেকগুলো কার্যক্রম আমরা বাস্তবায়ন করি। অদম্য নারী পুরস্কার তার মধ্যে একটি, নারীর অনুপ্রেরণার জায়গা। আমাদের 3টি বড় ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে, যেটি আমাদের একটি হচ্ছে ভালনারেবল উইমেন বেনিফিট, যার আওতায় আমরা প্রতি 2 বছরে একটি চক্রে আমরা 10,40,000 জন নারীকে, সুবিধাবঞ্চিত নারীর পরিবারকে আমরা 30 কেজি করে চাল দিই 2 বছরের জন্য, এবং সেই সাথে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের জীবন মান এবং জীবন দক্ষতা উন্নয়নের জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া আমাদের মা ও শিশু সহায়তা কর্মসূচি নামে আরো একটি কর্মসূচি রয়েছে, যার আওতায় আমরা এখনো পর্যন্ত এই বছর আমরা এই পর্যন্ত 16,55,000 নারীকে, আমরা গর্ভবতী নারীকে তাদের গর্ভাবস্থার 4 মাস থেকে 3 বছর পর্যন্ত, মানে পুরোপুরি 3 বছর পর্যন্ত, তার সন্তান জন্মানোর পরে 3 বছর 1 নাগারে 36 মাস তাদেরকে আমরা 800 টাকা করে ভাতা দিই, এবং তাদেরকেও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে তাদের পুষ্টি, তাদের নিজেদের পুষ্টি, তাদের নবজাতকের পুষ্টি, তারা কিভাবে তাদের সংসার পরিচালনা করবে, তাদের পুষ্টি নিশ্চিত করবে, স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে, এই ধরনের বিভিন্ন বিষয়, তাদের আর্থিকভাবে তারা সাফল্য অর্জন করবে, সেই ধরনের বিষয় সম্বলিত আমরা 6টি মডিউলে তাদেরকে প্রশিক্ষণ দিই। এছাড়া আমাদের ক্ষুদ্র ঋণ কর্মসূচি রয়েছে, আমাদের রয়েছে শিশু দিবা যত্ন কেন্দ্র, আমাদের রয়েছে নারীদের কর্মক্ষেত্রে ভালোভাবে প্রবেশের লক্ষ্যে তারা যাতে তাদের থাকার অসুবিধা না হয় সেজন্য কর্মজীবী মহিলা হোস্টেল, বিভিন্ন আমাদের 64টি জেলা এবং 136টি উপজেলায় আমাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
আমাদের রয়েছে 20,760টি সমিতি আমাদের তালিকাভুক্ত রয়েছে, যার যে সমস্ত তালিকাভুক্ত এর মধ্যে একজন যিনি সমাজ উন্নয়নের পুরস্কার পেয়েছেন তিনি বলেছেন যে তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের তালিকাভুক্ত একটি সমিতি তার সমিতিটি তালিকাভুক্ত মহিলা বিষয়ক অধিদপ্তর, এবং এর মাধ্যমেই তিনি বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে তিনি এই পর্যায়ে তিনি এসেছেন এবং তৈরি করেছেন তিনি একটা। তো আমরা আসলে আশাবাদী যে মহিলা বিষয়ক অধিদপ্তর বিভিন্ন কার্যক্রমে আমরা কিন্তু এই ধরনের সমিতিগুলোকে আমরা অনুদান এবং ঋণ প্রদান করে থাকি, সহজ শর্তে ঋণ এবং অনুদান দিয়ে থাকি। এই সামগ্রিক কার্যক্রম নিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর নারীর ক্ষমতায়ন এবং নারীর উন্নয়নে এগিয়ে যাচ্ছে, আমরা আশা রাখি। এছাড়া আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের শিশু দিবা যত্ন কেন্দ্র রয়েছে, যাতে আমাদের কর্মজীবীরা নারীরা যাতে তাদের বাচ্চাদেরকে সেখানে রেখে নিশ্চিন্তে তাদের কর্মক্ষেত্রে যোগদান করতে পারে, সেজন্য আমরা শিশু দিবা যত্ন কেন্দ্র রয়েছে আমাদের সারা দেশে 63টি, এবং আমরা আরো 60টি শিশু দিবা যত্ন কেন্দ্র স্থাপন আমরা ইতিমধ্যে অনুমোদন পেয়েছে। তো এইভাবে আমরা নারীর ক্ষমতা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমরা মনে করি যে আমরা আমাদের সাথে আমাদের এই নারীদের অগ্রযাত্রা আরো এগিয়ে যাবে, এবং আমরা পুরুষদের সহযোগিতায় এবং পুরুষদের সার্বিকভাবে তাদের অনুপ্রেরণায় আমাদের পরিবারের নারীরা, আমাদের সমাজের নারীরা আরো এগিয়ে যাবে। তাদের জন্য আমরা, যদিও আমাদের চ্যালেঞ্জ আছে কিছু, আমাদের বাল্য বিয়ে আছে, আমাদের জেন্ডার বেসড ভায়োলেন্স আছে, আমাদের যে সীমাবদ্ধতাগুলো, আমাদের বাল্য বিয়ে রোধ করার জন্য সবাইকে মিলে কাজ করতে হবে। জেন্ডার বেসড ভায়োলেন্স রোধ করার জন্য আমাদের আসলে এই মানসিকতা, আমাদের যে মানে ট্র্যাডিশনাল যে আমাদের যে মানসিকতা যেগুলো রয়েছে, কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা, সেগুলো পরিবর্তন করতে হবে। আমরা সবাই মিলে একসাথে কাজ করলে, সবাই মিলে একসাথে যদি আমরা নারীর প্রতি সেই সমতার দিকটি আমরা যদি বিচার করি এবং তাদেরকে যদি সেই পথটি তৈরি করে দিই, তাহলে আমরা সেই অগ্রযাত্রা নিশ্চয়ই অব্যাহত থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করে, এবং আমি জেলা প্রশাসন বিভাগীয় কমিশনার কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর সহ চট্টগ্রাম সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, সকলকে আসসালামু আলাইকুম এবং স্বাগত। সভাপতির বিষয় হচ্ছে শুধু ধন্যবাদ জ্ঞাপন করা যে আজকের অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে এই পর্যন্ত আসতে পেরেছি, এবং এই আজকের এই পর্যন্ত সফলভাবে এসে পৌঁছানোর জন্য যারা খুব নিবিষ্টভাবে কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সমাজে নারীদেরকে ক্ষমতায়নের জন্য সম্মানিত করার এই কর্মসূচি গ্রহণ করতে হয়, এটাই হচ্ছে আসলে আমাদের জন্য এখনো আমরা যে পিছিয়ে রয়েছি তার একটি চিহ্ন। আমরা নারীদেরকে মাতৃতান্ত্রিকতার সুযোগে অনেক অনেক নিচে নামিয়ে রাখতে পেরেছি। আমাদের এখানে যে পুলিশের কর্মকর্তা আজকে মহামান্বিত নারী হিসেবে মঞ্চে সম্মানিত আসন গ্রহণ করেছেন, তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যে আমাদের সমাজে কিন্তু আমাদের মানসিকতার বিভাজন এখনো অনেক আছে। পরিবারটা কিন্তু এখনো নারী কেন্দ্রিক। আমরা কিন্তু পুরুষেরা আজকে আমরা দোষারোপ করছি পুরুষদেরও, যে আমরা কিন্তু সত্যি সত্যি সংসার কর্মে অংশগ্রহণ করতে এক ধরনের মানসিক বাধা পায়, কিন্তু আমাদের এই মানসিক বাধাটা দূর করার দরকার রয়েছে, নারীদের পাশে গিয়ে দাঁড়ানোর দরকার রয়েছে। তো এই দাবি যে আজকে করেছেন আসলে সেটা কিন্তু যুগের দাবি। আপনারা উন্নত বিশ্বের দেশগুলোতে দেখবেন নারী পুরুষ সকলে কাজ করছে। এটা এমনই যে তারা খুব উন্নত, তারা নারীদেরকে সুযোগ করে দিয়েছে তা না। ওখানে যদি আসলে দুজনে মিলে চাকরি করা না যায়, কাজ করা না যায়, ব্যবসা করা না যায়, তাহলে কিন্তু আপনি সংসার চালাতে পারবেন না। আমাদের দেশেও কিন্তু এই অবস্থাটার দিকে আমরা ধাবিত হচ্ছি। আমরা কিন্তু আর এখন একক আয়ে সংসার চালাতে পারি না। ফলে আমরা কিন্তু আসলে বাধ্য হচ্ছি যে নারীদেরকে একসময় আমরা সাপ্রেসড রাখতাম, তাদেরকে
আমাদের জায়গায় নিয়ে আসার জন্য। যুগের দাবিটা কিন্তু আসলে আমাদের মানসিকতার পরিবর্তনের চেয়ে বেঁচে থাকার পরিবর্তনে কিন্তু বেশি ভূমিকাটা রেখেছে। তো এই কারণে আমি মনে করি যে আমাদের দেশের সমাজের আরেকটা সমস্যা হচ্ছে কি, যে আমরা মনে করি চাকুরি করতে পারলে মনে হয় মানে ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে গেল, ক্ষমতা হয়ে গেল। আসলে কিন্তু না, চাকুরিতে আসা অবশ্যই সম্মানজনক। এই কারণে দেখা যায় যে আমরা আমাদের এক ভাই যদি বড় ব্যবসা করে আমরা তাকে সম্মান করি না, আমি যদি একটা অফিসের ছোট কেরানি হই আমার সমাজে সম্মান বেশি। এটা সমাজের কারণে এটা হয়েছে। আসলে স্বাধীনতাটা কোন জায়গায়? স্বাধীনতার জায়গাটা হচ্ছে এই, আপনার জীবন আপনি নিজের মতো করে গড়ে তুলবেন, আপনার নিজের জীবন আপনি নিজের মতো করে বিকশিত করবেন। এটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। আপনি যদি মনে করেন যে আপনার এখন ক্রিকেটার হতে ইচ্ছা করছে, আপনি যদি সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন তাহলে আপনি স্বাধীন। আপনার যদি মনে হয় যে আপনি চাকরি করবেন না, ব্যবসা করবেন, তাহলে আপনি স্বাধীন। এই স্বাধীনতার জায়গাটুকুতে যাওয়ার সংগ্রামটাই কিন্তু আমাদের আসল সংগ্রাম। আপনি যখন উপার্জন করবেন, আপনার উপার্জনে যদি আপনার খরচ করার সিদ্ধান্তটা আপনার মানে সেই সামর্থ্য না থাকে, এই টাকাটা যদি আরেকজন খরচ করার সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু আপনি স্বাধীন না। আপনার স্বাধীনতা তখনই অর্জিত হবে যখন আপনি ব্যয়ও আপনার সিদ্ধান্ত মতো করতে পারবেন। তো এই জিনিসগুলো কিন্তু সামনে আনার জন্য আমরা এই দিবসগুলোকে, এই আয়োজনগুলোকে পালন করি। আমরা ক্ষমতায়ন দেখতে চাই হচ্ছে সিদ্ধান্তের ক্ষমতায়ন, যে আমি সিদ্ধান্ত নিতে পারি এবং সেইভাবে জীবনকে পরিচালিত করতে পারি। এই পথ কিন্তু এত সহজ না, এই পথ কিন্তু অনেক ভাঙচুরের, এই পথটা কিন্তু অনেক যুদ্ধের। তো সেই যুদ্ধের আহ্বান জানাচ্ছি আমি পুরুষ হয়েও আপনাদেরকে, যে আপনারা এই যুদ্ধে এগিয়ে যান। আমরা আপনাদের সহযোদ্ধা হিসেবে আপনাদের সঙ্গে কাজ করে যাব এবং সে কাজ আমরা করবো বলেই আজকে এখানে এসে দাঁড়িয়েছি। তো আমি বক্তব্য দিব না, আমাদের মাননীয় প্রধান অতিথি বক্তব্য দিয়েছেন। আর আজকে যারা এখানে পুরস্কার পেয়েছেন, আমি সেই কমিটিতে তো ছিলাম, আমি মনে করি যে একটা অবিচার করেছি এ কারণে যে সাংঘাতিক জীবনে সংগ্রাম করে আপনারা আজকে পর্যায়ে এসেছেন, সেখানে কাউকে প্রথম করা, কাউকে দ্বিতীয় করা এবং কাউকে না করা, এটা একটা অপরাধ। আপনারা যারা পুরস্কৃত হচ্ছেন না আজকে, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম হতে পারেননি, তারা মনে করবেন না যে আপনারা ছোট, আপনাদের মানে অবদানটা, আপনাদের জীবন সংগ্রামটা ছোট। আপনাদের জীবন সংগ্রামটা কিন্তু সাংঘাতিক ভয়ানক। সেই জীবন সংগ্রামে যদি অনেক পুরুষও পড়তো, ভেঙে পড়তো। তো সেই জন্য আমি মনে করি যারা পুরস্কার এই 1 থেকে 5 হতে পারেননি, তারাও কিন্তু এই 1 থেকে 5-এর চেয়ে কোনো অংশে কম না। মানে কেন যে আসলে এরকম সীমা করে দেওয়া হলো, দিয়ে এই ডিভিশনটা করা হলো, এটাতে আমি নিজে ব্যক্তিগতভাবে লজ্জা অনুভব করছি। আমি আবার বলছি, যারা পুরস্কার পেয়েছেন এবং যারা পাননি, তারা কিন্তু সকলের মানে চরণে আমার প্রণাম। তারা অত্যন্ত সংগ্রামী এবং অনেক বড় মাপের মানুষ। তা আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। সকলে ভালো থাকবেন। প্রথমেই মঞ্চে এসে অতিথিবৃন্দ আমাদের মাননীয় প্রধান অতিথি স্যারের নিকট থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন। জনাব নিগার সুলতানা, জনাব নিগার শারমিন, কামারপাড়া, হাটহাজারী, চট্টগ্রাম। আপনি অর্থনৈতিক ক্ষেত্রে অসামান্য অবদান রেখে আজকের পুরস্কার অর্জন করেছেন। আমি সকলকে করতাল দিয়ে অদম্য নারী জনাব নিগার শারমিনকে অভিবাদন জানার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছা গ্রহণ করছেন জনাব নিগার শারমিন, পিতা মোহাম্মদ আলী, ঠিকানা কামালপাড়া, হাটহাজারী, চট্টগ্রাম। আপনাকে এই পর্যায়ে আমাদের মঞ্চে এসে অতিথিবৃন্দের নিকট থেকে সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছা গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শিক্ষা ও চাকরি ক্ষেত্রে যিনি অসামান্য অবদান রেখে আজকের সাফল্য অর্জন করেছেন, পুরস্কার গ্রহণ করবেন জনাব রেহানা সুলতানা, পিতা মোহাম্মদ আবুল কাশেম, মাতা তাহেরা বেগম, ঠিকানা একাবুরপুর, বেগমগঞ্জ, জেলা নোয়াখালী। আপনাকে
জনাব রেহানা সুলতান, আপনি মঞ্চে এসে আমাদের প্রধান অতিথি স্যারের নিকট থেকে সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছা গ্রহণ করবেন। আমি উপস্থিত অতিথিবৃন্দ সকলকে করতালি দিয়ে আজকে অনুষ্ঠানের পুরস্কার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সম্মাননা স্মারক গ্রহণ করছেন জনাব রেহানা সুলতানা।